গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম সমরেশ মজুমদারের একটি ভ্রমণ কাহিনী, অন্যরকম ভ্রমণ। পড়ছি এর দ্বিতীয় পর্ব। ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ মনে হলো আমি দুলছি। চোখ খুলতেই ভয়ে চিৎকার করতে গিয়ে সামলে নিলাম। একটা বিরাট ঢেউ যেন আমার ঘাড়ের ওপর ঝাঁপিয়ে পড়ছিল। জাহাজ চলছে, কেবিনে আলো জ্বলছে, কিন্তু বাইরেটা এখনো আলোকিত দিনের আলোয়। জানলার কাছে সামুদ্রিক ঢেউ আছড়ে পড়ছে। মাইনাস সত্ত্বেও এখানে সমুদ্রের জল জমে বরফ হয়ে যায়নি। সূর্য কখন অস্ত যায়? শুনেছিলাম এদিকে 6 মাস আলো থাকে, বাকিটা অন্ধকার। একবার কোপেনহেগেনে রাত 2টায় ঘুম থেকে উঠে রোদ দেখেছিলাম, কিন্তু বাইরের আলোয় কোনো তেজ নেই। হঠাৎ 2টো মাছকে জল থেকে লাফিয়ে জানলার কাচের সামনে চলে আসতে দেখলাম। সঙ্গে সঙ্গে ডুবে যাচ্ছিল ওগুলো। ঘড়িতে এখন রাত 9:30। 10টায় ডিনার বন্ধ হয়ে যাবে। চটজলদি তৈরি হয়ে কেবিন থেকে বের হলাম। কোনো দামি জিনিস সঙ্গে নেই বলে চাবি দিলাম না। ম্যাপটার উপর চোখ রেখে ডাইনিং রুমে পৌঁছে দেখি মাত্র 3 জন মানুষ সেখানে যাচ্ছেন। আমাদের দেশে যে কোনো ব্যাপারে শেষ সময় খুব ভিড় হয়। ইলেকট্রিক বা টেলিফোন বিল জমা দেওয়া বা খাওয়া দাওয়া, শেষ সময় তাড়াহুড়ো পড়ে যায়। কিন্তু বুঝলাম অধিকাংশই খাওয়া শেষ করেছেন। খাবার নিয়ে একটা টেবিলে বসেছি। এই সময় পামেলা এবং আরেকজন তরুণী এলেন। সঙ্গিনীকে দেখে কলম্বাসের কর্মী বলে মনে হল না। কাউন্টার থেকে নির্বাচিত খাদ্যদ্রব্য নিয়ে এপাশে তাকাতেই পামেলা আমাকে দেখতে পেলেন। ওর মুখে হাসি ফুটল। সঙ্গিনীকে কিছু বলতেই তিনি বেশ অবাক চোখে আমাকে দেখলেন। ওরা এগিয়ে এলেন আমার দিকে। পামেলা জিজ্ঞাসা করলেন, বসতে পারি? অবশ্যই। ওরা বসলেন। পামেলা বললেন, কেমন লাগছে এখন? আমার কেবিনে বসে পুরো ট্রিপটা কাটিয়ে দেওয়া যায়। প্লিজ সেটা করবেন না, ওপরে চলে যাবেন। ওখানে ক্যাসিনো আছে, বিলিয়ার্ড রুম, কার্ড রুম আছে। তাছাড়া কাঁচের ঘরে গেলে আপনি চারপাশের আদিম প্রকৃতি দেখতে পাবেন, খুব ভালো লাগবে। ওহো, আলাপ করিয়ে দিইনি, ইনি টিনা মুরহেড, সাংবাদিক। আর ইনি। পামেলা যে ভাষায় আমার পরিচয় দেওয়ার চেষ্টা করলেন তাতে আমারই লজ্জা লাগল। আমি একজন গল্পকার শোনামাত্র কানাডায় ভিসা দিতে দেরি করেননি অফিসার। সত্যি কথা বলতে কি, পামেলা এই প্রথম চর্মচক্ষে কোনো গল্পকারকে দেখলেন। টিনা বললেন, আমি ওই প্রথম কোনো ক্রিয়েটিভ লেখককে দেখলাম। বললাম, একই কথা, আপনি সাংবাদিক, কাগজে লেখেন? না, আমি কাগজে লিখিনি কখনো। আমি ইন্টারনেট ম্যাগাজিন রিপোর্টিং করি, ফ্রিল্যান্স। কথা হচ্ছিল টুকটাক। এই 2 মহিলা এখন শীতবস্ত্র ছাড়াই বেশ সপ্রতিভ। টিনার জামা আবার একটু বেশি খোলামেলা। টিনা ভারতবর্ষের কথা জানতে চাইল, সেখানে কতগুলো ভাষা, সব ভাষায় সাহিত্য সৃষ্টি হয় কিনা, কত বই বের হয় ইত্যাদি। ইন্টারনেট ম্যাগাজিন ভারতবর্ষে কত জনপ্রিয় জানতে চাইলেন তিনি। আমার উত্তর তাকে একটু হতাশ করল। খাওয়া শেষ হয়ে গিয়েছিল। পামেলা বললেন, আমাকে একটু অফিসে যেতে হবে, একটা রিপোর্ট তৈরি করতে হবে। টিনা বললেন, চলুন উপরে যাই, আপনি সঙ্গে থাকলে ভালো থাকব। পামেলা হেসে ফেললেন শব্দ করে। আমি তার দিকে তাকাতে তিনি বললেন, টিনা একা যাচ্ছে তো? ইতিমধ্যেই 2 জন বৃদ্ধ ওকে সঙ্গ দিতে তৎপর হয়ে উঠেছেন। আপনি সঙ্গে থাকলেও সুবিধে হয়। এটা শুনে আমার কৌতূহল হল। ক্যাসিনো রুমটি বেশ বড়। স্লট মেশিন, তাসের জুয়া থেকে যাবতীয় খেলা, যা লস ভেগাসের জুয়াঘরে থাকে তার মিনি সংস্করণ এটি। সুদৃশ্য দামি পোশাক পরে নারী পুরুষেরা সেই জুয়ো খেলায় অংশ নিয়েছেন। দেখে কে বলবে বাইরে -ডিগ্রি? টিনা জিজ্ঞেস করলেন, জুয়ো খেলবেন? হেসে বললাম, নষ্ট করার মতো ডলার পকেটে নেই। নষ্ট কেন বলছেন? পকেট ভরেও তো যেতে পারে। আমার জুয়োর লাক খুব খারাপ। টিনা হাসলেন। যার কার্ড লাক খারাপ তার নাকি ভালো হয়। এই সময় 2 জন বৃদ্ধ হন্তদন্ত হয়ে এগিয়ে এলো। দুজনেরই বয়স 70-এর ওপরে। একজন বলল, তুমি কোথায় ছিলে? বলো, তোমার জন্য কি করতে পারি? অনেক ধন্যবাদ, আপনারা চিন্তা করবেন না। আমি আমার অনেক পুরনো এক বন্ধুকে পেয়ে গেছি। ওর মতো ভালো সঙ্গী আমি এখানে পেতাম না। টিনার কথা শোনামাত্র বৃদ্ধদের মুখের চেহারা বদলে গেল। টিনা আমাকে নিয়ে চলে এলেন স্লট মেশিনের সামনে। $5 ভাঙিয়ে 5টা টোকেন পাওয়া গেল। এক একটা টোকেন মেশিনের গর্তের ভেতর ঢুকিয়ে হাতল ধরে টানতে হবে। সঙ্গে সঙ্গে মেশিনের 3টি চাকতি ঘুরবে। ঘুরে যখন স্থির হবে তখন যদি পাশাপাশি 3টে চাকতির ছবি এক হয় তাহলে 10 থেকে 1000 গুণ ডলার পাওয়া যাবে। আমার কপালে যা হওয়া স্বাভাবিক তাই হল। 5 বারে 5টি টোকেন বেরিয়ে গেল।
কিন্তু পাশাপাশি 3টে দূরের কথা 2টো চাকতির ছবি এক হল না। টিনা আমাকে আরও 5বার হাতল টানতে বলেছিল, কিন্তু আমি রাজি হলাম না। $5 গিয়েছে, ওটাকে $10 করতে চাই না। টিনা $5 ভাঙিয়ে টোকেন নিলেন। প্রথমবার টোকেন ফেলে টানতেই ঝনঝন আওয়াজ উঠল। মেশিনের ওপরে লাল আলোটা জ্বলে উঠল। সেই প্রবল শব্দে চারপাশের মানুষ ফিরে তাকিয়ে উল্লসিত আওয়াজ তুললেন। টিনা $1000 পেল। টোকেন থেকে নোটে চেঞ্জ নিয়ে টিনা বললেন, এটা আপনার প্রাপ্য ছিল। আপনি যদি আরেকবার টানতেন তাহলে আপনিই পেতেন। আমি হাসলাম। প্রত্যেকেই তো একসময় শেষ করতে হয়, আমার আফসোস নেই। ক্যাসিনো থেকে বেরিয়ে আমরা চলে এলাম গ্লাস ঘরে। জাহাজের ছাদের ওপর এই গ্লাস ঘর। কোনো আলো জ্বলছে না সেখানে। চারপাশ এবং ছাদ কাচের। এখন আকাশে তারা জ্বলছে। এত স্পষ্ট পরিষ্কার চেহারা তারাদের কখনো দেখিনি। সমুদ্রের ওপর হালকা অন্ধকার, জলের রং কালচে। উত্তর মেরু এখান থেকে বেশি দূরে নয়। গ্লাস ঘরের শীতাতপ নিয়ন্ত্রিত আবহাওয়ায় বসে দেখলাম সমুদ্রের জলের মাঝে মাঝে কিছু ভেসে যাচ্ছে। জাহাজের সার্চলাইটের আলো যখন জ্বলে উঠল তখন বুঝলাম ওগুলো বড় বড় বরফের চাই। দেখেই শীত করল। এখন চারপাশে হিম বাতাস। শীত এমন পর্যায়ে চলে গিয়েছে যে আকাশের তলায় দাঁড়াতেই সাধারণ শীতবস্ত্র পরা মানুষ মরে যাবে। গ্লাস ঘরের উষ্ণতায় দাঁড়িয়ে মনে হল, হঠাৎ যদি জাহাজের বিদ্যুৎ চলে যায় তাহলে কি হবে। টিনাকে কথাটা বলতেই ওর হাত আমার হাত আঁকড়ে ধরল। বললেন, চলুন নেমে যাই। টিনার কেবিন নাম্বার 26 আমার থেকে বেশ দূরত্বে। ওকে কেবিনে পৌঁছে দিয়ে চলে এলাম। এসে দেখি আমার কেবিনের দরজা ভেতর থেকে বন্ধ। চাবি ঘোরালাম, কিন্তু খুলল না। দরজায় শব্দ করলাম, এবার দরজা খুলল। একজন তরুণ এবং একটি মধ্যবয়সী মহিলা আমার কেবিনে দাঁড়িয়ে, অথচ আমি নাম্বার ভুল করিনি। আমার সুটকেসটাকেও দেখতে পাচ্ছি। ভদ্রমহিলা বললেন, এটা বোধহয় আপনার কেবিন। হ্যাঁ, আসলে আমার কেবিন থেকে সমুদ্র ভালো করে দেখা যায় না বলে আমরা এখানে এসেছিলাম। অসুবিধে করার জন্য দুঃখিত। বলে তিনি বেরিয়ে এলেন তরুণকে সঙ্গে নিয়ে। তরুণের গালে লিপস্টিকের দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। অবাক হয়ে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। পৃথিবীর শেষ প্রান্তে এসে মানুষের মনে প্রেম জেগেছে, এবং সেটা যে গোপন তাতে সন্দেহ নেই। পরের দিন ব্রেকফাস্টের সময় মহিলাকে দেখলাম এক প্রৌঢ়ের সঙ্গে। তরুণটি ধারে কাছে নেই। বুঝলাম ব্যাপারটা। ওর উদাসীন মুখ বড় নির্মম। এই ভ্রমণ কাহিনী অসমাপ্ত। ইতিহাস বলছে মেরুর কাছাকাছি পৌঁছে অনেক জাহাজ দুর্ঘটনার কবলে পড়েছে বহুবার। কখনো জাহাজের সঙ্গে হিমবাহের সংঘাতে, কখনো আকস্মিকভাবে বৈদ্যুতিক যন্ত্র বিকল হয়ে যাওয়ায়। এরকম দুর্ঘটনা ঘটা অস্বাভাবিক নয়। সেরকম কিছু যে হয়নি, কলম্বাস জাহাজ ঠিকঠাক ঘুরে এসেছিল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। শাহাবুদ্দিন চেয়েছিলেন আমাকে ওই ভ্রমণে পাঠাবেন। রাতে রেস্টুরেন্টে অধ্যাপক গুপ্তার মুখে ব্যাপারটা শোনার পর উনি খুব চেষ্টা করেন একটা টিকিটের জন্যে, কিন্তু ততক্ষণে সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। আমার আর যাওয়া হয়নি। কয়েক মাস আগে অধ্যাপক গুপ্তার কাছ থেকে চিঠিতে ওই ভ্রমণের বিশদ বিবরণ পেলাম। পেয়ে মনে হল শাহাবুদ্দিন টিকিট পেলে আমি যেতাম, এবং গেলে কি হতো। এই কাল্পনিক ভ্রমণ সঙ্গত কারণে শেষ করা উচিত নয়, কারণ আমরা যে স্বপ্ন দেখি তা কখনোই নিয়ম মেনে শেষ হয় না। এবার সেপ্টেম্বরে নিউ ইয়র্কে বাংলাদেশ সম্মেলনে আমন্ত্রিত হয়েছি। খবরটা পেয়ে আব্দুর রহমান ফোনে জানিয়েছেন তিনি আমার জন্য আগাম ওই ভ্রমণের টিকিট কেটে রেখেছেন। সেপ্টেম্বরের 20 তারিখ যাত্রা শুরু। শুধু আব্দুর রহমান আমাকে মনে করিয়ে দিয়েছেন কানাডায় ঢোকার ভিসা যেন আমি এখান থেকেই করিয়ে নিয়ে যাই। লেখকদের কোনো গুণই বাস্তবে মাপ করা হয় না। দেখা মানুষের মুখ। আগেভাগে টিকিট কেটে বেড়াতে গিয়ে অনেক জায়গায় যারা দেখতে চান তাদের সঙ্গে কানুনবাবুর একটু মেলে না। প্রতি বছর তিনি বাইরে যান। যাওয়ার আগে অন্তত 3 জন সঙ্গী জোগাড় করেন। এয়ারপোর্ট বা স্টেশন থেকে সোজা হোটেল বা গেস্ট হাউসে ঢোকেন। শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে ঢুকে জামা প্যান্ট ছেড়ে পাজামা পাঞ্জাবি পরে তাস খেলতে বসে যান ওরা। সকালবেলা হলে সঙ্গে বিয়ার চলে, তারপর ভদকা। দুপুরে 1 ঘণ্টার মধ্যে স্নান খাওয়ার শেষে আবার তাসে বসা। সন্ধ্যের পর হুইস্কি এবং তাস। ডিনার 11টায়। প্রায় প্রতিবারই সঙ্গী বদলে যায় কানুনবাবুর। বোধহয় তারা অস্বস্তিতে পড়েন। মুম্বাই বেড়াতে গিয়ে কি দেখলে তার জবাব দিতে পারেন না। 7 দিন শেষ হলে আবার সরাসরি এয়ারপোর্ট বা স্টেশনে ফিরে কলকাতায় চলে আসেন যারা, তাঁদের পক্ষে যাতায়াতের পথে যেটুকু দেখা যায় তার চেয়ে বেশি শহর সম্পর্কে বলা সম্ভব নয়। অথচ জিজ্ঞাসা করুন, কানুনবাবু বলবেন, এবছর একটু দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম। আবার এর উল্টোটাও দেখেছি।
নতুন জায়গায় এসে ভোর থেকে রাত পর্যন্ত অনেকেই ছুটে বেড়ান, বালি খুঁড়ে জল বের করার মতো দ্রষ্টব্য জিনিস দেখেন। যিনি কখনো একাডেমির আর্ট গ্যালারিতে ঢোকেননি, প্যারিসে গিয়ে লুভর না গেলে তার চলে না। মোনালিসার ছবির সামনে দাঁড়িয়ে মুখ বেঁকে যায় তার। দূর, এটা আবার ছবি নাকি? আইফেল টাওয়ারে উঠে প্রকৃতির ডাকে সাড়া দেন 50 ফ্রাঁ খরচ করে। বেরিয়ে এসে বলেন, দারুণ টয়লেট। আইফেল টাওয়ার নিয়ে একটিও কথা নয়। আমার বেড়ানোর মধ্যে এই দুদলের কোনো প্রভাব পড়েনি। প্যারিসে গিয়ে যেমন ঘরে বসে তাস খেলতে আমি পারব না, তেমনি একমাত্র ভেনাসের মূর্তির সামনে দাঁড়ানো ছাড়া লুভরে ঢোকার খুব প্রয়োজন আমি বোধ করব না। আমার ভালো লাগবে কোনো সাধারণ পাড়ার কাফেতে বসে সময় কাটাতে, দরকার হলে অফবেট সেন্টারে গিয়ে কয়েক ঘন্টা কাটিয়ে আসতে, অচেনা অজানা লোকজনের সঙ্গে বিয়ারের গ্লাস নিয়ে জম্পেশ করে বসতে। কত কথা জানা যায় আমি জানি না, কত ঘটনার সঙ্গে জড়ানো যা যা কোনো দিনও জানতেও পারতাম না। একটি বিদেশি মানুষকে জানতে পারা আমার কাছে মাদাম ক্রুশোর মোমের মূর্তি দেখার চেয়ে অনেক বেশি মূল্যবান। তবে তার জন্যে আমার সময় দরকার। ফেরার টান কম না হলে এই আবিষ্কার সম্ভব নয়। আজ হিসাব করলে দেখছি, বিদেশে গিয়ে আমি পুরুষ মানুষকে যতটা দেখেছি, মহিলাদের দেখেছি বিস্তর, এবং জেনেছি পৃথিবীর সব মহিলাই শেষ পর্যন্ত একই বিন্দুতে অবস্থান করেন, তিনি নারী। এইসব কাহিনী লেখার সময় মনে হল দ্বিতীয়বার না লেখা হয়ে যায়। তারপরে ভাবলাম, সকালে যে সূর্যকে দেখেছি, মধ্যাহ্নে সে অন্যরকম, বিকেলে আরেক রকম। ঘুরে এসে টাটকা যাদের কথা লিখেছি, এতকাল তারা আমার মনে বাস করায় নিশ্চয় অন্যরকম চেহারা নিয়েছে। মানুষের বয়স বাড়ে, দেখা চরিত্র যখন স্মৃতিতে চলে যায়, সেও তো ক্রমশ অন্য চেহারায় পৌঁছে যায়। বাংলাদেশে প্রথম গিয়েছিলাম 87 সালে। একটা সমস্যা হয়, কারো সঙ্গে কোথাও গেলে সে যা দেখায় তাই দেখতে হয়। তার বৃত্তের মানুষদের সঙ্গে যোগাযোগ হয় বেশি। সেবার উঠেছিলাম বনানীর একটি বাড়িতে, অভিজাত বাড়ি। গৃহকর্তা নেই, ছেলেদের মধ্যে বিষয় সম্পত্তি নিয়ে মতনৈক্য চলছে। আমি যার সঙ্গে গিয়েছিলাম সে থাকে বিদেশে। তার কথাবার্তায় অন্য ভাইরা বা তাদের মা বিরক্ত, কিন্তু আমার সঙ্গে দিব্যি ভালো সম্পর্ক হয়ে গেল তাদের। উল্টে তারাই আমাকে বললেন বন্ধুকে বোঝাতে, একটু বাস্তবে ফেরাতে। সেটা করতে গিয়ে সে ক্ষেপে গেল আমার উপর। তখন সে বিবাহ বিচ্ছিন্ন, কিন্তু দেখলাম অনেক পরিবারেই তার স্বচ্ছন্দ যাতায়াত। মহিলারা তাকে বেশ পছন্দ করেন। প্রায় প্রতি সন্ধ্যায় সে আমাকে জোর করে নিয়ে যেত এক একটি পরিবারে। লক্ষ্য করলাম ওইসব পরিবারের মহিলারা তাদের স্বামী সম্পর্কে মোটেই প্রীত নন। তারা বন্ধুর কাছে নালিশ করেন, আর সে তাদের উপদেশ দেয় শান্ত হতে, মানিয়ে চলতে। এক সন্ধ্যায় সে যার কাছে নিয়ে গেল তিনি থাকতেন একা। বন্ধু কথা বলার সময়ও কোনো তথাকথিত ভদ্রতায় নিজেকে আড়াল করতেন না। বললেন, এই হল সমরেশ, রাইটার, আর এই হচ্ছে খুকু। খুকু একা থাকে। ও যার সঙ্গে প্রেম করত সে ওর পেটে বাচ্চা এনে দিয়ে কেটে পড়ার তাল করছে। চমকে উঠলাম। কোনো মহিলার সামনে বসে এরকম কথা শুনব ভাবিনি। বন্ধু বলল, আমি লোকটাকে ধরব ভাবছি, কিন্তু সে নাকি ঢাকার বাইরে। খুকু বললেন, ওই হারামজাদার নাম আমার সামনে করবে না। কেন করবে না? সে তোমাকে ফাঁসিয়েছে, তাকে দায়িত্ব নিতে হবে। ইস, দায়িত্ব নিতে চাইলেই আমি দেব নাকি? যে মজা লুটে কেটে পড়েছে তার কাছে আমি হাত পাতব? আমি কি খান কি? শব্দটা খটাং করে কানে লাগল। বন্ধু হেসে উঠল। এইসব শব্দ আগে বলতে না, তোমরাই আমাকে বলতে বাধ্য করেছ। তোমাদের পুরুষ জাতটা হল শয়তানের দল, হাড়ে হাড়ে চেনা হয়ে গিয়েছে আমার। মুখ বেঁকালেন খুকু। আমি আর না পেরে বললাম, একটু বেশি গালাগালি দিচ্ছেন। না দাদা, সত্যি বলছি, এই আমি আমার মায়ের সঙ্গে একা থাকি, টাকা পয়সার অভাব নেই। ভালোবাসলাম। শেষ হওয়ার সময় বলল বিয়ে করবে, তারপর কেটে পড়ল। কি না, দেশে একটা বউ আছে, সে লিখিত অনুমতি দেবে না। কথাটা শোয়ার সময় মনে ছিল না হারামিটার? পেটের বাচ্চাটা এত বড় হয়ে গিয়েছে, পেট কেটে বাদ দেওয়া যায় না, অ্যাবর্শন হয় না, তাই বাসায় একাই থাকি। সেটা জানাজানি হতেই অনেকের লালা গড়াতে লাগল। আমার কাছে এসে মিউ মিউ করে। ধান্দাটা আমি বুঝি না। পেটে বাচ্চা থাকলেও ওদের কিছু আসে যায় না। এখন শোয়া সেফ ব্যাপার, ওরা বাপ হবে না। এরপরে বলবেন আমি বেশি গালি দিচ্ছি। খুকু আমার দিকে তাকিয়ে বললেন। জবাব দিতে পারিনি। চুপচাপ বন্ধুর সাথে বেরিয়ে এসেছি। সে অবশ্য কিছুক্ষণ বোঝাবার চেষ্টা করেছিল খুকু নাকি শোকে এরকম হয়ে গিয়েছে, ওকে যেন ভুল না বুঝি। বুঝিনি, কিন্তু যখনই শুনতাম কেউ কোনো মেয়েকে প্রতারণা করেছে তখনই মহিলার মুখ মনে আসত। আচ্ছা, মেয়েরা যদি প্রেমে পড়ার পরই
খুকু যে ভাষায় আমাদের সঙ্গে কথা বলেছে সেই ভাষায় কথা বলতো, তাহলে প্রতারকরা নিশ্চয়ই এগোতে সাহস পেত না। ওরা বেশি নরম হয়ে গিয়ে আত্মবিশ্বাস হারায় বলেই বিপদে পড়ে। সবাই জানেন খিস্তি খেয়োর ছেলেরাই করে। শালার শব্দটি এখন অর্থহীন, গালাগালি বলে মনে করে না কেউ। 4 অক্ষরের শব্দটি এখন কথার অঙ্গ। রাস্তায় দাঁড়িয়ে ছেলেরা অবলীলায় বলে যায়, 2 অক্ষরের পুরুষ ইন্দ্রিয় চেঁচিয়ে বললেও বাধা নেই। এখন নতুন নতুন অশ্লীল কথা বেরোচ্ছে, তাতে যত বেশি দুর্গন্ধ তত বলে আনন্দ পায় পুরুষেরা। আমার পাড়ার রকে 10 থেকে 85 বছরের পুরুষেরা আড্ডায় বসলেই বিভিন্ন শব্দের ঢেউ বইয়ে দেয়, যেগুলি কানে ঢুকলে না শোনার ভান করি। মেয়েরা কি অশ্লীল শব্দ ব্যবহার করেন? পাড়ার একটি বস্তিতে থাকেন এমন বৃদ্ধা রাস্তায় এলেই ছেলেরা অকারণে আওয়াজ দেয়। ওরা জানে সেটা দিলেই বৃদ্ধা খেপে গিয়ে নোংরা অশ্লীল গালাগাল করবেন। শুনতে মজা লাগে তাদের। এখন প্রশ্ন হল, বৃদ্ধা কোথায় অত অশ্লীল শব্দ শিখলেন? একজন নারী বিশেষজ্ঞ জানালেন, আমার কোনো ধারণাই নেই। বান্ধবীরা একত্রিত হলে প্রচুর অশ্লীল শব্দ বিনিময় করেন। সেগুলি ছেলেদের চেয়ে কম জোরালো নয়, কিন্তু ওরা জানেন কখন বলতে হবে, বা যা ছেলেরা জানে না। কি জানি। সেই যাত্রায় লায়লার সঙ্গে দেখা হয়েছিল ওই বন্ধুটির সৌজন্যে। স্বামী সরকারি চাকরি করেন, ভালো মানুষ। লায়লার হবি হল কোথাও কোনো বান্ধবী বিপদে পড়েছে শোনামাত্র তার উপকার করা। কারো স্বামী অকারণে স্ত্রীকে সন্দেহ করে গালিগালাজ করেছে, লায়লা ছুটে যাবেন তাদের বাড়িতে। স্বামীটিকে বোঝাবেন, না বুঝলে চোখ রাঙাবেন। এরকম করলে 50 জন মহিলাকে নিয়ে স্বামীটির কাজের জায়গায় হাজির হয়ে ওর বিরুদ্ধে প্রচার চালাবেন। কোনো পরিচিত মেয়ে প্রেমে পড়েছে শুনলেই গিয়ে পাকড়াও করেন কলেজে পড়া মেয়েটির প্রেমিককে, যে তখনও বেকার। শর্ত দেন প্রতি মাসে 10,000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে জমা দিতে হবে তাকে। 1 বছর পার হলে তিনি যেমন করে হোক ওদের বিয়ে দেবেন, এবং এই 1 বছর দেখাশোনা করা চলবে না। বেশিরভাগ ক্ষেত্রে শর্ত শোনা মাত্র ছেলেটি সরে পড়ার চেষ্টা করে। লায়লাকে বললাম, এক্ষেত্রে মেয়েটি কিছু বলে না? ন্যাকা কান্না কাঁদে। ও এত টাকা পাবে কোথায়? আমি বলি, তোকে বিয়ে করে সুখে রাখতে হলে ওকে রোজগার করতে হবে, নইলে তো বিয়ের পর শ্বশুরের ঘাড়ে পড়ে থাকবি, তাতে তোর আনন্দ হবে। এই লায়লা, তার স্বামী আর আমি একদিন পুরনো ঢাকায় গিয়েছিলাম। ছোট রাস্তা, তাতে সাইকেল রিকশার জ্বালাতন, গাড়ি চলাচল খুব ধীরে। আমি ছিলাম ড্রাইভারের পাশে। হঠাৎ পিছনে বসা লায়লার চিৎকার কানে এলো, এই যে, ও মৌলভী ভাই, একটু এদিকে আসবেন, কথা আছে। দেখলাম রাস্তার পাশে ফুটপাতে দাঁড়িয়ে দাড়িওয়ালা একজন মৌলভী, যার পরনে প্রায় পা ঢাকা আলখাল্লা, গম্ভীর মুখে একজনকে কিছু জ্ঞান দিচ্ছিলেন। ডাক শুনে সুন্দরী মহিলা দেখে মুখে হাসি ফুটল। সেই হাসি মুখে সেটে এগিয়ে এলেন গাড়ির পাশে। বলেন, আপা। আলখাল্লাটাকে দেখে লায়লা বললেন, এটা খোলেন না, খুলে কোনো দর্জিকে দেন, 3-4টা জামা হয়ে যাব, 4 জন গরিব মানুষের উপকারে লাগে। শোনামাত্র মৌলভী গম্ভীর হয়ে ফিরে গেলেন ফুটপাতে। আমি বিস্মিত। লায়লাকে বলেছিলাম খুকুর কথা। শুনে সে মাথা নেড়েছিল। না। আপনি খুকুর পাশে দাঁড়াতে চাইছেন না? জিজ্ঞাসা করলাম। না, যে মেয়ে বিয়ের আগে ফুর্তির জন্যে মা হয়ে যায়, তারা নিজের ব্যবস্থা নিজেই করতে পারে। যার সঙ্গে আনন্দ করেছিল তার সম্পর্কে খোঁজখবর নেয়নি কেন? ও তো বাচ্চা মেয়ে নয়। এখন গোটা পুরুষ জাতটাকে গালি দিয়ে কি লাভ? দ্বিতীয়বার যখন ঢাকায় গেলাম, তখন বন্ধুটি বিদেশে। ছিলাম ঢাকা ক্লাবে, অভিজাতদের বিলাস কেন্দ্র। রাজু ভাই তখন আওয়ামী লীগের এমপি, ক্ষমতায় তখন বেগম জিয়া। বিকেল হতে না হতেই আমার ঘরে আড্ডা দিতে চলে আসতেন যারা, তাদের অনেকেই পরে মন্ত্রী বা অ্যাম্বাসেডর হয়েছেন। রাত 12টা পর্যন্ত চলত আড্ডা। ওরা চলে গেলে আবিষ্কার করতাম খাবার নেই, ক্লাবের কিচেন বন্ধ হয়ে গিয়েছে। ওই আড্ডায় যখন এক রাতে জমেছি, তখন তসলিমা এসেছিলেন দেখা করতে। সেই কাহিনী এখন থাক। রাজু ভাইয়ের স্ত্রী কল্পনা একদিন বলল, চলুন, নেত্রী আপনার সঙ্গে দেখা করতে চান। শেখ হাসিনা তখন বিরোধী নেত্রী এবং আওয়ামী লীগের প্রধান। গেলাম। এমনভাবে আপ্যায়িত হলাম যেন অনেক দিনের পরিচিত। বোনকে ডেকে পাঠালেন। সে এলে বললেন, নে, লেখক হাজির, প্রশ্ন কর। মেয়েটি জিজ্ঞাসা করল, আপনি পত্রিকার পাতায় ধারাবাহিক লেখার সময় দীপাবলিকে একা রেখেছিলেন, স্বামীকে ফিরিয়ে দিয়েছিল সে, কিন্তু বই বেরোলে দেখলাম ওরা এক হয়েছে, 2 জায়গায় 2 রকম কেন? আমার তরফ থেকে যা বলার বললাম। শেখ হাসিনা জিজ্ঞাসা করলেন, তার মানে আপনি মনে করেন পাশে পুরুষ না থাকলে মেয়েদের জীবন চলে না? বললাম, না, কোনো পুরুষের প্রতি ভালোবাসা থাকলে যতটা বিরোধ বাড়ুক, মনের দুর্বলতা চলে যায় না। তিনি বললেন, সম্পর্কটা তো কাঁচের গ্লাসের মতো, একবার ভেঙে গেলে আর জোড়া লাগে না, তাই না?
কতটা ভেঙেছে তার উপর নির্ভর করছে। শুধু দুটুকরো হলে ভালো আঠা দিয়ে জোড়া লাগানো যায় বললাম। হাসলেন তিনি। সেই গ্লাস কি ব্যবহার করা যায়? না, তবে আলমারিতে তুলে রাখা যায়। সম্পর্কটাকেও ওইভাবে জোড়া দিয়ে দুটি নারী পুরুষ একত্রে থাকতে পারে, যে যার মতো। হয়তো এমন দিন আসবে আঠা এমন শক্ত হয়ে যাবে যে ব্যবহার করলে আর খুলে পড়বে না। সেই প্রথম একজন প্রধানমন্ত্রী হওয়া বা হতে যাওয়া মানুষের সঙ্গে আলাপ আমার, যিনি বাংলা সাহিত্যের অত্যন্ত মনোযোগী পাঠক। আমার সঙ্গে উনি খুব ভালো ব্যবহার করেছেন। খবরটা প্রচার করল পরের দিনের সংবাদপত্রগুলি। সমরেশ ঢাকা এসেছেন, ঢাকা ক্লাবে উঠেছেন, লোকে কাগজ পড়ে জানল। রাত্রে আড্ডার পর রিকশা নিয়ে খাবার ঘরে খেতে গিয়েছি। এই রেস্টুরেন্টটি সারা রাত খোলা থাকে। রাত 1টাতেও সন্ধ্যাবেলার ভিড়। চেয়ারে বসার পর এক ভদ্রলোক এসে বললেন, সালাম আলাইকুম। আপনাকে একটু বিরক্ত করতে পারি? পোশাক বেশ সম্ভ্রান্ত মনে হওয়ায় বললাম, বলুন। ভদ্রলোক বললেন, আমি সিরাজ, ঢাকা পুলিশের ডিএসপি। অবাক হলাম। আমি কি কোনো অন্যায় করেছি? কি যে বলেন, একটু যদি উপকার করেন। আমি আপনার উপকার করব? হ্যাঁ, সামনের মাসেই নির্বাচন। আমার কাছে খবর আছে এবারে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। তাহলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন। আমি চুপ করে থাকলাম। বর্তমান সরকার আমাকে অন্যায়ভাবে সাসপেন্ড করে রেখেছে। আমাকে কোনো কথা বলার সুযোগ দিচ্ছে না। শেখ হাসিনা ক্ষমতায় এলে তাকে যদি আমার কথা বলেন, তিনি নিশ্চয়ই একজন লেখককে উপেক্ষা করবেন না। আপনাকে সাসপেন্ড করা হয়েছে কেন? কবিতা লিখি বলে, বিশ্বাস করুন, এছাড়া অন্য কোনো কারণ নেই। কিন্তু নির্বাচনের ফল কি হবে তা কি আগাম জানা যায়? তাছাড়া যারা ক্ষমতায় আছেন তাদের তো অনেক সুদিন। কোনো কাগজ তো বলছে না তারা ক্ষমতাচ্যুত হবেন। আর সত্যি যদি আপনি যা বলছেন তাই হয়, তাহলে তো সে সময় আমি এদেশে থাকব না। টেলিফোন করলেই হয়ে যাবে, একটু মনে রাখবেন। পকেট থেকে তার কার্ড বের করে আমার হাতে দিয়ে ভদ্রলোক চলে গেলেন। দ্বিতীয় ঘটনাটি ঘটল তার পরের দিন সকালে। অপারেটর জানালো, স্যার, আপনার টেলিফোন। একটু পরেই মহিলার গলা শুনলাম। সমরেশ মজুমদার? বলছি। দাদা, আমাকে আপনার মনে রাখার কারণ নেই। আমি খুকু। খুকু? আমি চট করে ঠাউর করতে পারলাম না। আমার বাসায় আপনি একবার এসেছিলেন। এবার মনে পড়ে গেল। বললাম, হ্যাঁ, মনে পড়েছে। কালকের পত্রিকায় দেখলাম আপনি ঢাকায় এসেছেন, ঢাকা ক্লাবে উঠেছেন, তাই সাহস করে ফোন করলাম। বেশ তো, এখন কেমন আছেন? ভালো, আমার ছেলে এখন স্কুলে যাচ্ছে। বাহ, ও যখন পেটে ছিল তখন আপনার সঙ্গে পরিচয়। আচ্ছা, আমি এখন ম্যারেড। তাই শুনে খুশি হলাম। সেই ছেলেটি কি? না দাদা, ইনি জাহাজের চাকরি করেন, ক্যাপ্টেন। অনেক বড় মনের মানুষ। আলাপ হওয়ার 3 দিন পরে ফোনে বিয়ের প্রস্তাব দেন। বলেন আমি যদি রাজি হই তাহলে আমার ভাবী সন্তানকে উনি পুত্র হিসেবে গ্রহণ করবেন। তাহলে সব পুরুষ খারাপ নয়, তাই না? না, তবে যখন চোখের সামনে অন্ধকার দেখেছিলাম তখন ওই কথাই মনে হতো। ইনি আলো দেখালেন। একটা কথা বলবো? নিশ্চয়ই। সেদিন আপনার সামনে যেসব খারাপ কথা বলেছিলাম তার জন্য আমাকে ক্ষমা করবেন। করবেন তো? আর পারেন যদি আমাকে নিয়ে একটা গল্প লিখবেন। আচ্ছা, রাখি। সে হঠাৎই ফোন রেখে দিল। বাংলাদেশের মানুষ যতটা না খেতে ভালোবাসেন, খাওয়াতে ভালোবাসেন তার চেয়ে ঢের বেশি। পৃথিবীর সর্বত্র যেখানেই গিয়েছি এর প্রমাণ পেয়েছি। খাবার টেবিলের একটা দিকে ভরে থাকত নানান উপায়ের তরকারি বা মাছ মাংসে। পরিমাণ দেখে আটকে উঠতাম, কিন্তু ভর বিকেলে কোনো অতিথি এলে গৃহকর্ত্রী তাকে স্বচ্ছন্দে ভাত খেতে বললে তিনি যখন সহর্ষে খাবার টেবিলে বসতেন তখন বুঝতাম ভদ্রমহিলার দূরদর্শিতা। ঢাকাতেও ওই একই জিনিস দেখেছি। খবর না দিয়ে হঠাৎ চলে আসা অতিথিকে এরা ভাত খাইয়ে তবে ছাড়েন। পশ্চিমবাংলায় আমরা এটা ভাবতেও পারি না, কিন্তু এর বিপরীত অভিজ্ঞতাও হয়েছিল। ঢাকা ক্লাবে এক ভদ্রলোক প্রায় আসতেন। বেশি কথা বলতেন না, আড্ডায় পেছন দিকে থাকতেন। একদিন একটু আগে এসে আমার প্রস্তাব দিলেন পরের দিন দুপুরে যদি ওর বাড়িতে আহার করি তাহলে বাড়ির সবাই খুশি হবেন। আমি দ্বিধা করছি দেখে বললেন, আমার তো বেশি কিছু করার সাধ্য নেই, সামান্য স্কুল মাস্টার। যা পারি তাই যদি গ্রহণ করেন তাহলে ধন্য হব। ধন্য শব্দটায় আপত্তি জানিয়ে রাজি হলাম। জানলাম আমার ঘরে যেসব খ্যাতিমান নেতারা আসেন ইনি তাদের অনেকের সহপাঠী ছিলেন বলে আজও যোগাযোগ রয়েছে। ভালোবাসেন সবাই ওকে। পরদিন দুপুরে ভদ্রলোক এসে আমায় নিয়ে গেলেন রিকশা করে। ঢাকার বেশিরভাগ বন্ধুরাই 2-3টি বিদেশি গাড়ির মালিক। রিকশায় উঠে মন্দ লাগল না। যে পাড়ায় আমরা গেলাম সেটি মধ্যবিত্ত মানুষের বাস। বাড়ির চেহারা দেখলেই বোঝা যায়।
সাদরে আমাকে বাইরের ঘরে বসালেন তিনি। দাদা, প্রথমে কি চা খাইবেন? না না, চা খাবো না। আপনার সন্তানরা কোথায়? আছে। এই, এখানে আসো তোমরা। ডাকামাত্র 3টি বালক বালিকা দরজায় এসে দাঁড়াল। তিনি আদেশ করলেন, নাম বলো। তারা নাম বলল। যাও, মারে বলো খাবার টেবিলে দিতে। দিচ্ছে। ছোটটি জানালো। আসেন দাদা। পর্দা সরিয়ে ভিতরে গেলেন তিনি। সামনেই উঠোন, উঠোনে ডুমুর গাছ। বারান্দায় পাতা টেবিলের দিকে তাকিয়ে আমি আঁতকে উঠলাম। 1, 2, 3, 11 রকমের ভাজা থেকে ডাল, তরকারি, মাছ, মাংস। এগুলো কি আমায় খেতে হবে? হে, এমন কিছু না। আমি খেতে পারবো না। আপনার স্ত্রীকে বলুন এর সিকি ভাগ রাখতে। তা হয় না দাদা, সেই ভোর থেকে সে আপনার জন্য রাখছে। ঠিক আছে, যা পারেন খান, তবে ইলিশ মাছ আর কই মাছ খাইতেই হইব। খেতে বসলাম। অত্যন্ত সুস্বাদু রান্না। দেখলাম সন্তানেরা দূরে দাঁড়িয়ে দেখছে। বেগুন ভাজা শেষ হওয়া মাত্র কানে এলো, বেগুন শেষ। কিছুক্ষণ বাদে আবার একজন বলল, কাজ কি শেষ? ভদ্রলোকের কানে যাওয়াতে তিনি ধমক দিলেন, হ্যাঁ যাও যাও। ওরা আড়ালে গেল। খাওয়া শেষ হলো। সব পারলাম না। ওর স্ত্রী কিন্তু একবারও সামনে এলেন না, হয়তো পর্দানশীল। ভদ্রলোকের মুখে হাসি। রান্না কিরকম লাগলো? খুব ভালো। উনি আমাকে পৌঁছে দিতে আসছিলেন। আমি প্রতিবাদ করায় রাজি হলেন। সেই বিকেলে প্রথম এলেন মেনু ভাই। জিজ্ঞাসা করলেন, কেমন খাইলেন? দারুণ। রোজ এরকম খেলে মরে যাব। বললাম, প্রচুর খরচ করেছেন ভদ্রলোক। একটা কথা কাউকে বলবেন না, ওরেও না। বলবো না। কাল 1000 টাকা ধার নিয়ে বাজার করেছে। একজনের জন্য যা যা লাগে তা কিনতেই প্রায় 1000 শেষ। আরে মিয়া, ঢাকায় এখন ইলিশের দাম 450, কই 500। হঠাৎ শরীর গুলে উঠল। সে কি, আমি ছাড়া ওরা কেউ খায়নি? 1000-এ হয় না। স্কুল মাস্টারের মাইনা কত আন্দাজ করেন? কিরকম অপরাধী বলে মনে হতে লাগল নিজেকে। ভদ্রলোক আর আড্ডায় আসেননি। আমাকে খাওয়াতে ধার করতে হয়েছিল ওকে। কি প্রয়োজন ছিল? এখনও চোখ বন্ধ করলে সেই দৃশ্য মাঝে মাঝে দেখতে পাই। 3টি বাচ্চা উদ্গ্রীব হয়ে আমার খাওয়া দেখছে। মাঝে মাঝে ভেসে আসছে বেগুন শেষ, কাচকি শেষ। চলে আসার পর ওরা দৌড়ে আসবেই। এসে বলবে, ইলিশ 1.5 খানা আছে, কই 1 খানা, মাংস অর্ধেক। এরকম অতিথি সৎকার বাংলাদেশের মানুষেরাই পারেন। আমেরিকার 2টো শহর আমাকে খুব টানে। যদিও সেই 84 সাল থেকে এখন পর্যন্ত প্রায় 11 বার ওদেশে গিয়েছি এবং এখন বেশ একঘেয়ে লাগে। প্রতিটি শহরের একমাত্র নিউ ইয়র্ক এবং সান ফ্রান্সিসকো ছাড়া নিজস্ব কোনো চরিত্র নেই। বাড়ি, রাস্তা, মানুষ সব একই ধাঁচের। রাস্তায় মানুষ নেই, গাড়ি ছুটছে দিনরাত। সবাই যন্ত্রের মতো জীবনযাপন করে। নিউ ইয়র্কের রাস্তায় ভদ্রলোক, অভদ্রলোক, ছিনতাইবাজ, স্ট্রিটগার্ল থেকে গিটার বাজিয়ে গান গাওয়া ছোকরাচুরিদের অদ্ভুত সহাবস্থান আছে। ম্যানহাটনের 2টো রূপ। দিনের বেলাতে ফুটপাতে গিজগিজ করছে লোক, দোকানে বেচাকেনা চলছে। বিকেল হতেই মানুষজন ছুটছে যার যার ডেরায়। সন্ধ্যের পর ম্যানহাটন আর আফ্রিকার জঙ্গলের কোনো পার্থক্য নেই। তখন হুকার মেয়েরা গলির মুখে এসে গতি কমানো গাড়ির দিকে অঙ্গভঙ্গি করে। পুলিশের গাড়ি দেখলে দৌড়ে পালায়। আর তামাম তল্লাটটা চলে যায় বিশাল চেহারার নিগ্রোদের দখলে। এই নিগ্রো শব্দটা লিখতে একটু অস্বস্তি হল। বাল্যকালে আঙ্কেল টমস কেবিন পড়ার পর এবং মার্টিন লুথার কিংয়ের আন্দোলনের খবর শুনে কালোদের সঙ্গে মনে মনে কাঁধ মিলিয়েছিলাম। সাদারা চিরদিন কালোদের ওপর অত্যাচার করেছে, শোষণ করেছে বলে কালোদের ভালো লাগত। অল্প বয়সে ভাবতাম আফ্রিকার কোনো কালো মেয়েকে বিয়ে করলে ভালো হয়। এই ভাবনার বদল হল 89 সাল থেকে। সেবার প্রথম কালো ছেলে আমার কাছে সিগারেট চেয়ে না পেয়ে ছিনিয়ে নিয়েছিল। সেই প্রথম ডলারে ড্রাগ খাওয়া কালো মানুষদের দেখেছিলাম। ডলার ফুরিয়ে যেতে তারা রাস্তায় দাঁড়িয়ে $5 ভিক্ষে চায় অম্লান বদলে। সন্ধে নামলে বদলে যায় চেহারা। তখন ভিক্ষে নয়, গায়ের জোরে টাকা আদায় করে নিতে দেরি করে না। ম্যানহাটনের পাশে কুইন্স, ব্রুকলিন তো জমজমার জায়গা। হেঁটে ঘুরলে অনেকেই আড্ডা মারতে দেখা যায়। কিন্তু লস ভেগাস আর আটলান্টিক সিটির ব্যাপারটাই আলাদা। লস অ্যাঞ্জেলস থেকে মরুভূমি ডিঙিয়ে লস ভেগাসের 10 মাইলের মধ্যে চলে এলে বাড়ির ওপর যেসব নিয়ন সাইন চোখে পড়ে তা রীতিমতো আকর্ষণীয়। আমরা একটি ক্যাসিনো শহরে ঢুকতে যাচ্ছি, তারই আমন্ত্রণ সেখানে। সন্ধ্যের পর মনে হবে এক স্বপ্নপুরীতে চলে এলাম, যেখানে চিন্তা বা অভাব বলে কিছু নেই। কিছুই ছিল না যেখানে। দিনরাত বালির ঝড় বয়ে যেত। সেখানে এক অত্যাশ্চর্য শহর তৈরি করেছে আমেরিকানরা, যেখানে কিছু মানুষ বড়লোক হতে যায়,
বেশিরভাগ যায় সীমিত ডলারে মজা পেতে। লস এঞ্জেলস থেকে গ্রেহাউন্ড বাসে চেপেছিলাম লাস ভেগাস যাব বলে। পথে যে ঘটনাটা ঘটল তার জের এখনও চলছে। খুব খিদে পেয়েছিল। দুপাশে মরুভূমির বালি ফোড়ে যে রাস্তা, তার উপর দিয়ে বাস চলছে বেশ দ্রুত গতিতে। ঘণ্টা দুয়েক যাওয়ার পর সেটা হাইওয়ে থেকে নেমে 15 মিনিটের জন্য যেখানে থামল সেখানে কফি চায়ের দোকান আছে, আছে টয়লেট, তার পাশে মুদির দোকান। তবে মুদির দোকান নয়, একেবারে কেতাদুরস্ত আধুনিক দোকান। ভাবলাম একটা আপেল খেলে পেট ভরে যাবে। দোকানদারকে বললে সে ফ্রিজ খুলে আপেল বের করে দিল। দাম দিয়ে তাতে কামড় দিলাম। কি আশ্চর্য, দাঁত বসছে না আপেলের শরীরে। কতদিন ওই ফ্রিজে ছিল জানি না, পাথরের চেয়ে শক্ত হয়ে রয়েছে, সেই সঙ্গে হিম ঠান্ডা। আমি আরও জোরে দাঁত বসাতেই মনে হলো ভূমিকম্প হলো। আপেলের একটা চাকলা উঠে এলো বটে, সেই সঙ্গে আমার উপরের পাটির দাঁতের ঠিক মাঝখানেরটা, যেটা মুখ খুললেই প্রথমে চোখে পড়ে, নড়ে উঠল। আঙুল দিয়ে স্পষ্ট টের পেলাম শক্ত দাঁতটার গোড়া আলগা হয়ে গিয়েছে। রেগে গিয়ে আপেলটাকে ছুঁড়ে ফেললাম মরুভূমির বালিতে। একটা ঝড়ো বাতাস কিছুটা বালি ওর ওপরে তুলে দিল। খিদের কথা ভুলে গেলাম, জিভ রক্তে স্বাদ পাচ্ছে। প্রসঙ্গত বলে রাখি, কলকাতায় এসেই ডক্টর বীরান রায়ের কাছে ছুটে গিয়েছিলাম। দাঁতের ডাক্তারদের মতো নিষ্ঠুর অন্য কোনো ডাক্তার হয় না। বীরানদা গম্ভীর মুখে 5 মিনিট জ্ঞান দিলেন। বেশিরভাগ শিক্ষিত মানুষ দাঁতের ব্যাপারে একেবারে অজ্ঞ, কোনো কেয়ারই করে না, ফলে দাঁত পলকা হয়ে যায় ইত্যাদি। দাঁত খারাপ হলে কি কি অসুখ হয় তার ফিরিস্তে শুনতে হলো। চিঁচি করে বললাম, বীরানদা, দাঁতটাকে বাঁচান। তুলতেই হবে, তবে তোমার যখন ওটার উপর এত মায়া, তখন তুলে জুড়ে দেব। বীরানদা বললেন, দাঁত তুলে আবার জোড়া যায় সেই প্রথম শুনলাম। সত্যি সত্যি জুড়ে দিয়েছিলেন তিনি। আমার দাঁত আবার শরীরে রয়েছে দেখে খুশি হয়েছিলাম, কিন্তু সেই খুশির আয়ু ছিল 1 বছর। ফিরে যায় মরুভূমিতে। বাস ছাড়ল। আমার তখন দাঁত ছাড়া অন্য কোনো চিন্তা নেই। বারংবার জিভ চলে যাচ্ছে নড়বড়ে দাঁতের গোড়ায়। আর আমার একমাত্র প্রার্থনা, শরীর যেন দাঁতটাকে আবার আগের মতোই টাইট করে দেয়। হঠাৎ চোখে পড়ল ওয়েলকাম টু লাস ভেগাস। তারপর বিভিন্ন ক্যাসিনোর বিজ্ঞাপন বালির ওপরে দাঁড়িয়ে। তখন দুপুর শেষ হয়েছে। লাস ভেগাস শহরে বাস যেখানে নামালো সেখানে একটিও মানুষ নেই। মাটিতে নামতেই মনে হলো জ্বলে যাব। গরমে হাত পা মাথা পুড়ছে। যাত্রীরা দৌড়ে রাস্তার ওপাশে সাজানো বাড়িতে ঢুকে যাচ্ছে দেখে আমিও অনুসরণ করলাম। কাঁচের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই শীতল বাতাসে শরীর জুড়িয়ে গেল। কাঁচের দ্বিতীয় দেওয়ালের ওপাশে বিশাল, প্রায় ফুটবল মাঠের মতো হল ঘরে তখন আলোর ফোয়ারা। স্পষ্ট দেখতে পাচ্ছি স্লট মেশিনগুলো। রিসেপশনে যেতেই সুন্দরী মেক্সিকান মহিলা হেসে বলল, আপনার জন্য কি করতে পারি? একটি ঘর চাই। নিশ্চয়ই, আপনি খুব ভাগ্যবান। সপ্তাহের একটি দিন আমরা রিডিউসড রেটে ঘর ভাড়া দিই। আজ সেই দিন। আপনার পাসপোর্টটা প্লিজ। জানলাম আমাকে প্রতিদিনের জন্য মাত্র $15 ঘর ভাড়া হিসেবে দিতে হবে। একটা সাদামাটা মোটেলের ঘরও $45 নিচে পাওয়া যায় না। সঙ্গে পাওয়া গেল চেক বইয়ের 4টে পাতা। দেখলাম এই ক্যাসিনোর রেস্তোরাঁতে দেখালে ব্রেকফাস্ট থেকে ডিনার বিনা পয়সায় খাওয়াবে আমাকে। সুন্দরী বললেন, যদি কালকে থাকেন তাহলে আবার কুপন কালেক্ট করবেন। $15 দিয়ে লিফটে চেপে 4 তলায় পৌঁছে নাম্বার মিলিয়ে কার্ড ঢুকিয়ে দরজা খুলে ঘরে পা দিলাম। শীতাতপ নিয়ন্ত্রিত ঘর, পায়ের তলায় কার্পেট, সুন্দর বিছানা, টিভি। টয়লেট খুলে দেখলাম বেশ ঝকঝকে। এরকম ঘর আমি 600 টাকায় কি কলকাতায় পেতাম? অবশ্যই না। 2 দিন ধরে জুয়ো খেলেছি এবং হেরেছি বা জিতেছি, সে গল্প এখানে নয়। লাস ভেগাসে কেউ দিনের বেলায় ওই সময় বেরোতে পারে না গরমের জন্যে। রাত 9টা বেজে যায় পৃথিবীটা ঠান্ডা হতে। তারপর সকাল পর্যন্ত রাস্তায় মানুষের চলাফেরা। এই শহর দিনে ঘুমায়, রাতে জাগে। সারাদিন স্লট মেশিনের সামনে বসায় আঙুলগুলোয় শিরশিরানি এসেছিল। রাত 9টার পর বের হলাম। সারাদিন ধরে দেখেছি জুয়ো খেলছেন বিদেশি ট্যুরিস্টরা। তাদের মধ্যে জাপানি বৃদ্ধ বৃদ্ধাদের সংখ্যাই বেশি। চার্টার্ড বাসে চেপে তারা আসছেন। ভালো করে হাঁটতেও পারেন না বয়সের জন্যে। এসে মেশিনের সামনে টুলে বসে পড়ছেন। মেশিনগুলোতে 1, 5, 10, 25, 50 সেন্ট দিয়ে খেলা যায়। আবার 1 থেকে $100 রয়েছে। ওই বুড়ো বুড়িরা বসেন 1 কি 5 সেন্টের মেশিনে। সারাদিন ধরে খেললেও $100 হারবেন না এরা। রাস্তায় বেরিয়ে যাদের দিকে বারংবার চোখ ঘুরল তারা অল্প বয়সী আমেরিকান, বেশিরভাগই মেয়ে। শর্টস এবং গেঞ্জি পরে স্কেটিং করছে ফুটপাতের পাশ ঘেঁষে।
দুটো মেয়ে চুমু খেতে খেতে স্ট্যাচু হয়ে গিয়েছে। লক্ষ্য করলাম যেসব মেয়ে পুরুষদের সঙ্গী করেছে তাদের পছন্দ ছিপছিপে কালোদের। একটার পর একটা ক্যাসিনো পেরিয়ে চলেছি। চারপাশে আলোর বাহার, ক্যাসিনোর নামের কি বাহার, সিজার, ট্র্যাম্প, তাজ। আগ্রার তাজমহলকে মনে রেখে তৈরি হয়েছে বিশাল ক্যাসিনো। চোখে পড়ল একটা হোর্ডিং, আপনি কি 1 ঘন্টার নোটিশে বিয়ে কিংবা ডিভোর্স করতে চান? তাহলে চলে আসুন ভিতরে, আপনাদের জন্য আমরা 24 ঘন্টা জেগে থাকি। 1 ঘন্টার নোটিশে বিয়ে তো বুঝলাম, ডিভোর্স কি করে 1 ঘন্টায় হয়? ঢুকে গেলাম ভিতরে। বাঁদিকে লেখা রয়েছে ম্যারেজ সেল, ডান দিকে ডিভোর্স। প্রথম কাউন্টারে বেশ ভিড়, দ্বিতীয়টিতে 5-6 জন। তাদের ফর্ম ভর্তি করতে দেওয়া হয়েছে। সুন্দরী রিসেপশনিস্ট একগাল হেসে বললেন, ডিভোর্স চান? দুজনেই এসেছেন? না, আমি খোঁজ নিতে এলাম। ওয়েল, স্বামী স্ত্রী যদি মিউচুয়াল ডিভোর্স চায় তাহলে আমরা চার্জ করি $50। আবেদন করলে আমরা যে সার্টিফিকেট দেব তা এখানে সম্পূর্ণ আইনসিদ্ধ। আপনার স্ত্রী যদি না আসেন বা কারো স্বামী যদি না আসেন তাহলে দিতে হবে $100। সেক্ষেত্রে আপনার স্ত্রী পৃথিবীর যেখানেই থাকুক, আমরা টেলিফোনে তার সঙ্গে কথা বলে ডিভোর্সের কথা জানিয়ে দেব। সুন্দরী হাসলেন। বাইরে বেরিয়ে আসতেই একজন প্রৌঢ় এগিয়ে এলেন। আপনি কি ডিভোর্স নিলেন? না, কেন বলুন তো? আমি জার্মান, থাকি বার্লিনে। আমার স্ত্রী জীবনটাকে নরক করে দিয়েছে, কিন্তু ডিভোর্স নিতে চাইছে না। দিলে ও যা টাকা চাইছে তা দেওয়ার ক্ষমতা আমার নেই। ভয়াবহ অবস্থা। করুণ মুখে বললেন ভদ্রলোক। বাহ, আপনি তো এখানে $100 ডিভোর্স পেতে পারেন। পারি, কিন্তু এই আইন লস ভেগাসের মধ্যেই সীমাবদ্ধ। তার মানে এখানে ডিভোর্স নিলে আমি কখনোই লস ভেগাসের বাইরে যেতে পারবো না। গেলেই পুলিশ ধরবে। আমার স্ত্রী তো তাদের জানাবেই। তাই নাকি? হ্যাঁ, 2-4 দিন মজা করতে এখানে থাকা যায়, সারা জীবন কি করে থাকি বলুন তো? ভদ্রলোক উদাস হয়ে হাঁটতে আরম্ভ করলেন। আমেরিকার বিভিন্ন স্টেট তাদের নিজেদের করা আইনে চলে। ওয়াশিংটন সরকার সেখানে নাক গলায় না। ডিফেন্স, অর্থ ইত্যাদি কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তর ছাড়া সবকিছুই ছেড়ে দেওয়া হয়েছে বিভিন্ন স্টেটগুলির ওপর। গ্রেহাউন্ড বাসে ঘুরতে ঘুরতে শুনেছি ড্রাইভার বলছেন, আমরা এখন অমুক স্টেটে ঢুকছি। এই স্টেটে বাসে সিগারেট খাওয়ার ব্যাপারে কোনো আইন নেই। ধূমপায়ীরা খুশি হন, তবে দেখবেন পাশের যাত্রীর যেন কোনো অসুবিধা না হয়। শুনছিলেন সমরেশ মজুমদারের ভ্রমণ কাহিনী অন্যরকম ভ্রমণ। পড়ছিলাম এর 2য় পর্ব। শুনতে আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।